আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা পুলিশ ও প্রশাসনের অস্থিরতা, মত জনপ্রশাসন বিশেষজ্ঞদের। মোকাবেলা করতে হবে ডিসি এসপিদের নিয়োগ চ্যালেঞ্জ। সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে, এটা তো তাদের সামলানোর কথা। 2014 সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত, বিশ্লেষক রাধা দত্তের অভিমত। শেখ হাসিনাকে ফেরত দিতে নারাজ দিল্লি। মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে, বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম করতে পারবো না। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় চলছে নির্বাচন বানচালের অপচেষ্টা, অভিযোগ ফারুকের। রাজনীতিবিদদের দেশেই চিকিৎসা নেওয়ার আহ্বান জামাত আমিরের। ছুটির দিনে ডাকসু নির্বাচনের ঢিলে ঢালা প্রচারণা, জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। গণসংযোগে ব্যস্ত ডাকসু প্রার্থীরা। বৃষ্টি না থাকলেও কমেনি সবজির দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে একাধিক পণ্য। মাছের দামও চড়া। এই মাছ আগে ছিল 300-350 টাকা কেজি, এখন নিতেছে 450 টাকা কেজি। অন্যবারের থেকে সবজির দাম বেশি বর্তমানে। আন্দোলনে অগ্নিগর্ভ ইন্দোনেশিয়া, পুলিশের গাড়ির চাপায় ডেলিভারি ম্যানের মৃত্যুতে বেড়েছে ক্ষোভ। প্রেসিডেন্ট পুলিশ প্রধানের ক্ষমার পরও কমছে না উত্তেজনা। মব ভীতি ও অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে। এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে ডিসি, এসপি, ওসি, ইউএনও নিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনপ্রশাসন সচিব বলছেন, নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন। যোগ্য ও নিরপেক্ষদের ডিসি হিসেবে নিয়োগ প্রদান শুরু হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে পারেননি সংখ্যাগরিষ্ঠ ভোটার। ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন ডিসি, এসপি, ইউএনও, ওসিরা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সরকারের পারপাস সার্ভ করছে এবং নির্বাচন কমিশনও সেভাবে ভূমিকা পালন করছে। এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ডিসি ও ইউএনওদের নিয়োগের জন্য বিবেচনা করছে যোগ্যতা ও নিরপেক্ষতা। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগ ও রদবদল প্রক্রিয়া। অনেকে প্রমোশনের পেয়ে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, গ্র্যাজুয়ালি তারা উঠে আসবে এবং বাই দিস টাইম ইমিডিয়েট কয়েক জায়গায় দেওয়া হয়েছে। আরও কয়েকজন ডিসি রিপ্লেসমেন্ট হবে, নতুন দেওয়া হবে। ইলেকশনের আগে মোটামুটি একটা পর্যায়ে আমরা ডিসি প্রায় যেখানে যেখানে দরকার রিপ্লেস করে দেব। নির্বাচনকালীন এসপি, ওসি পদায়নে লটারির ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিসি, ইউএনওদের ক্ষেত্রে এ পথে হাঁটছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। লটারিতে বড় ধরনের সংকট দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। লটারির মাধ্যমে করা টাইমে নাকি কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পায়, কারণ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে, এটা তো তাদের সামলানোর কথা। এখানে লটারির প্রশ্ন আসবে কেন? লোকজন তো চাবে পলিটিক্যাল পার্টি যে আমাকে দাও, আমাকে দাও, সেটা সরকার শুনবে কেন? আমাদের নিয়োগ বিধি আছে, বদলি পদায়ন আছে, এগুলো সব সেট করা, এগুলো নিয়ম মতো হবে, এখানে কোনো সমস্যা নেই। এবং আমরা এবার অনেক প্যাশেন্স সময় দিচ্ছি। জাতীয় সহ বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। বলছেন, নির্বাচনে সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। বর্তমানের এন্টার জনপ্রশাসনটাই কিন্তু অস্থির এবং দুর্বল, এবং তাদের মধ্যে মারাত্মক একটা ভীতি কাজ করছে। তো সরকারের উচিত তাদেরকে এমন নিশ্চয়তা দেওয়া যে কোনো মব সৃষ্টি হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী
সেটা প্রতিহত করবে। প্রশাসনিক যে প্রস্তুতি সেটা আপডেটেড, কোনো সমস্যা নেই। নির্বাচন তফসিল যেদিন ঘোষণা হবে সেটা হলো শিডিউল, এর আগে থেকে আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার প্রশাসন প্রস্তুত। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিসিএসপি না, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে সাহসী ও নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়েও পরিকল্পনা থাকতে হবে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ২ ইউনিয়নের বাসিন্দারা। অবরোধের কারণে বন্ধ ২টি রুটের ২১ জেলার যান চলাচল। সকালে মহাসড়কের মনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় স্থানীয়রা। তারা বলেন, বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেখানে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুতই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে হামেরদী আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। এলাকার বর্তমান অবস্থা আমরা একটু জানতে চাই। আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের সঙ্গে আমরা কথা বলতে চাই। হিমেল, অবরোধের সবশেষ অবস্থা জানাবেন, যানবাহন চলাচলের বিষয় একটু জানতে চাই। এখনো কি যানবাহন চলাচল বন্ধ কিনা? আসলে যানবাহন চলাচল স্বাভাবিক বলা যাবে না, তবে এতটুকু বলা যেতে পারে যে তাদের যে অবরোধ এবং আন্দোলনের কার্যক্রম সেটি কিছুটা শিথিল রয়েছে জুম্মার নামাজের কারণে। আমরা কথা বলেছি, আমরা যেটি স্থানীয়রা জানিয়েছে যে জুম্মার নামাজের পরে তারা ২ ইউনিয়ন সহ ভাঙ্গা উপজেলার বাসীর ব্যানারে তারা যে ভাঙ্গা যে গোল চত্বর রয়েছেন সেই গোল চত্বরে অবস্থান নেবেন এবং তারা পুনরায় তাদের অবরোধ কার্যক্রম জোরদার করবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দাবি একটাই, এই যে তাদের উপজেলা থেকে ২ ইউনিয়নকে পার্শ্ববর্তী উপজেলা বা পার্শ্ববর্তী সংসদীয় আসনের সাথে যোগ করা হয়েছে সেটি আসলে বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে। আরেকটু বলিয়ে রাখেছ আপনাকে যে এই বিষয়টি গত কয়েকদিন আগে যখন গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই ২ ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সাথে যোগ করার, তখন থেকে কিন্তু তারা আন্দোলনের যে প্রতিবাদ সেই প্রতিবাদের কিন্তু তারা জানিয়েছেন, কিন্তু তাদের কোনো প্রতিবাদের তাদের যে প্রতিবাদ সেটি আমলে নেননি কর্তৃপক্ষ, এটি হচ্ছে তাদের বক্তব্য। ঠিক এমনই একটি ঘটনা কিন্তু এই আসনেই বিগত সময়ে ঘটেছিল। আমরা দেখেছি ফরিদপুর ৪ আসনের সদরপুর উপজেলার একটি ইউনিয়ন কৃষ্ণপুর ইউনিয়ন, সেই ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সাথে যোগ করা হয়েছিল বিগত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়, যেটি আসলে তারা ওই ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন তারা আন্দোলন করেছেন এবং সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে যে সীমানা নির্ধারণ হয়েছিল সেখান থেকে কিন্তু এই কৃষ্ণপুর ইউনিয়নকে পুনরায় আবার ফরিদপুর ৪ আসনের সাথে যোগ করে সর্বশেষ নির্বাচনটি হয়েছে। তো সেই একইভাবে কিন্তু ভাঙ্গা উপজেলার যে এটি ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত, সেখান থেকে ২টি ইউনিয়নকে কেটে নিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর ২ আসন অর্থাৎ নগরকান্দা সন্ত্রাস সাথে যে যোগ করার যে সিদ্ধান্ত গতকাল নির্বাচন কমিশন জানিয়েছেন সেটি কিন্তু স্থানীয়ভাবেই মানছেন না এবং তারা মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাদের করার যে সিদ্ধান্ত গতকাল নির্বাচন কমিশন জানিয়েছেন সেটি কিন্তু স্থানীয়ভাবেই মানছেন না এবং তারা মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাদের জটিলতায় পড়তে হবে বলে তারা। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ। ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত। এছাড়া ১৮ ও ২৪-এর একতরফা নির্বাচনের স্বীকৃতি এবং বিজেপির কিছু নেতার কথাবার্তায় ভারত বিরোধিতা বেড়েছে বাংলাদেশের তরুণদের মাঝে। এমনই মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক প্রফেসর শ্রী রাধা দত্ত। যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুশিনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলেই ধারণা তার। বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টার।
বহুল আলোচিত 2014 সালের সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। এক পর্যায়ে ঢাকা সফরে আসেন তখনকার ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গেও। এরপরই ভোটে ফেরে জাতীয় পার্টি। ওই নির্বাচনে আওয়ামী লীগের 153 জন ভোটের আগেই জিতে যান। শ্রীরাধা দত্তের বিশ্লেষণ, কৌশলগত অবস্থানে সঠিক ছিল না ভারত। সেই ঘটনাগুলো সেগুলো কি ভারতের কৌশলগত ভুল ছিল বলে এখন আপনার মনে হয়? আমার মনে হয়, কারণ আমরা একদিকে আমরা অনেক সময় বলেছি যে এগুলো বাংলাদেশের ইন্টারনাল, আমরা কারো ইন্টারনালে ইন্টারফিয়ার করি না, কিন্তু এই পার্টিকুলার আপনি যেটা বললেন সেটা তো কন্ট্রারি না মনে হচ্ছে। সো তারপর আমরা এটাও দেখেছি কিছু পলিটিক্যাল পার্টির লিডাররা বলেছে হ্যাঁ আমি ওখানে গেছি কিন্তু আমি কিছু বলবো না। দীর্ঘদিন দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক বলছিলেন কিভাবে ভোটকে কেন্দ্র করে ভারত সরকারের উপরও ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশি তরুণরা। স্পেশালি আমি বিশ্বাস করি যে যারা ফার্স্ট টাইম ভোটার তারা অনেক জায়গায় ভোট দিতে পারেনি, তাই তো 18 পায়নি, 24 পায়নি, তো তাদের রাগ হয়েছে যে আওয়ামী লীগ এটা কি করছে আর ইন্ডিয়া কেন সাপোর্ট দিচ্ছে। ইন্ডিয়া তো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রিডম মানে ডেমোক্রেটিক দেশ, সে কি করে এটা। 2024-এর 5 আগস্টের পর থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ঢাকাকে এখনো জবাবই দেয়নি দিল্লি। শ্রীরাধা দত্ত বলছিলেন কেবল এই ইস্যুতে আটকে থাকতে পারে না দুদেশের সম্পর্ক। মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে, বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম মানে করতে পারবো না। অনেক কিছু পিপল টু পিপল জিনিস আমাদের করার স্কোপ আছে, আমরা আগে করেছি, আরো করতে পারবো, বাট ওই পয়েন্টে ধরে থাকলে এগোলে সম্পর্ক ভালো দিকে যাবে না। বাংলা ভাষাভাষী আর মুসলিম হলেই সম্প্রতি অনেককে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তারও সমালোচনা করেন শ্রীরাধা দত্ত। হঠাৎ করে এখন এমন একটা সিচুয়েশন, বাংলা বললে মানে তারা বাংলাদেশি, এটা মানে ফ্রম হিউম্যানিটি পয়েন্ট অফ ভিউ একদম কেউ আমরা অ্যাকসেপ্ট করি না। বিজেপি লিডার্সরা কিছু খুবই খারাপ টাইপের মন্তব্য করেছে কিছু, তার মানে যে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করছে বা কিছু, সেটা হয়তো না। বাংলাদেশ ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ঢাকা দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচনের পর, বলছিলেন প্রফেসর শ্রীরাধা দত্ত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাথে আতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি, দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। জামাতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানান ফারুক। বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনো পিআর, কখনো গণভোট না হলে নির্বাচনে যাব না, এমন দাবি থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আরো বলেন, জনগণ ভোট দিতে পারলে নিরঙ্কুশ জয় লাভ করবে বিএনপি। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। রাজনীতিবিদরা চিকিৎসার জন্য বিদেশে যান বলেই দেশের চিকিৎসার উপর মানুষের আস্থা কমেছে, এমনটা মনে করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন জামাত আমির। বলেন, সাধারণ মানুষের বিদেশ যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। স্বাস্থ্য সেবার ওপর মানুষের বিশ্বাস ফেরাতে নিজের অসুস্থতার সময় দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিকরা দেশে চিকিৎসা নিলে কাঠামোগত ত্রুটিগুলো দূর হতো বলেও মনে করেন জামাতের আমির। বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে বাংলাদেশে, আবার হাজারো লোক একটু সামর্থ্য যাদের আছে তারা উড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে
আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। দুপুরে বাংলাদেশ একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। ডাকসু নির্বাচনে ছুটির দিন সকালে প্রচার কার্যক্রমে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল। হলে হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। বিভিন্ন হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে গণসংযোগ শুরু করবেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এরপরই ক্যাম্পাসের নিয়মিত প্রচারণায় নামবেন তারা। গণ অভ্যুত্থানের পর ছাত্ররা পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছি। আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরেই এই বলয়গুলোর শক্তিগুলো রয়েছে, যারা এতদিন ডাকসু নির্বাচন হইতে দেয় নাই, কারণ ডাকসু হইলে এই প্রভাব বলয়গুলো তারা আসলে ভালো করতে পারবে না। ছুটির দিনে প্রচারণা কেমন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই খবর জানবো আমার সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। অহন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, নামাজের পর থেকে তো হল থেকে গণসংযোগ শুরু হওয়ার কথা, সেটি কেমন দেখছেন একটু জানতে চাই আপনার মাধ্যমে বিস্তারিত। নামাজের আর খুব বেশি সময় নেই, এর মধ্যেই যারা প্রার্থী আছেন বিভিন্ন হলের মসজিদগুলোতে তারা ইতিমধ্যেই ঢুকে গেছেন এবং আমরা দেখছিলাম, আমি এখন সূর্য সেন হলের যে মসজিদ ঠিক তার সামনে আছি, সেখানে শিবিরের ভিপি প্রার্থী, বাকশাসের যে ভিপি প্রার্থী তারা এসেছেন এবং পাশেই আরও একটি হল আছে, সেখানেও ছাত্রদল সমর্থিত যে প্যানেল তার ভিপি প্রার্থী তিনি ঢুকে গেছেন এবং নামাজ আদায়ের জন্য তার আগেই যারা শিক্ষার্থী ভোটার আছেন এই হলগুলোতে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, সালাম বিনিময় করছিলেন, চাইছেন ভোট, কেন তাকে ভোট দেবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চান তারা, সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং আমরা জানি বিকেলবেলাও বেশ কিছু সংবাদ সম্মেলন আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জিএস প্রার্থীদেরকে নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আপনি জেনে থাকবেন সব মিলিয়ে প্রায় 40,000 ভোটার তারা অপেক্ষায় আছেন 9 সেপ্টেম্বর যে ভোট গ্রহণ হবে সেদিনের জন্য। এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলছেন যে অবস্থান আছে, যদিও আমরা মাঠে সেই বিষয়টি খুব একটা লক্ষ্য করছি না। তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই জমে উঠেছে। এর মধ্যে একজন প্রার্থী সকালবেলা আরেকজন প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এ ধরনের নতুন আরও সমীকরণ হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আরও কিছু তৈরি হবে। কাল পরশু এবং তরশু সময় আছে প্রচারণার জন্য এবং তারপরেই যে ভোট, সেই ভোটেই দেখা যাবে 1 বছরের জন্য কার ভাগ্য নির্ধারণ হয়। অহন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আর মাত্র 5 দিন বাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের। ক্যাম্পাসের শহীদ মিনার, টার্জান পয়েন্ট, বটতলা সহ বিভিন্ন স্থানে চলছে প্রার্থীদের প্রচার কাজ। সাপ্তাহিক ছুটির দিনের সকাল থেকে প্রচারণায় ছিল কিছুটা ঢিলে ভাব, তবে দুপুরের পর জুমার নামাজ শেষে জনসংযোগ বাড়বে বলে জানিয়েছেন নির্বাচনের প্রার্থীরা। আচরণবিধিতে ক্যাম্পাসের যে কোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধের কথা বলা হয়েছে। আবার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ 25 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। ফলে নির্বাচনী আমেজ কিছুটা কোণ ঠাসা বলে মনে করছেন প্রার্থীরা। আমাদের নির্বাচনী আচরণবিধিতে আছে যে 25 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। তো এই জায়গায় আমরা যদি দেখি একটা প্যানেলে আমাদের 25 জন মেম্বার আছে, তো এটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে পরিমাণ একটা আমেজ দরকার, আমেজের সৃষ্টি হয়েছে কিন্তু আসলে কাঙ্ক্ষিত মানের আমেজটা এখনো সৃষ্টি হয় না। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আসলে নির্বাচনী বিধি নিষেধের কারণে এটা হচ্ছে। অবশেষে জাকসু নির্বাচনের সব প্রার্থীকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা, তবে বাস্তবায়ন প্রক্রিয়াটি সহজতর চান তারা। জাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে সবার প্রথম সরব হন ভিপি প্রার্থী রাব্বি হাসান। দাবির বাস্তবায়নে অনশনও করেন তিনি।
এরপর আরও বেশ কয়েকজন প্রার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাধ্যতামূলক ডোপ টেস্টের বিষয়টি জোরালো হয়। প্রশাসন শুরু থেকে এটার কোনো উদ্যোগ নেয়নি। যখন একজন প্রার্থী সেটার জন্য অনশন করেন, তো প্রশাসন তখন থেকে এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। আসলে বিষয়গুলো নিয়ে খুবই ইয়ার মধ্যে আছে, শঙ্কিতার মধ্যে আছে। একদিকে আমাদের নির্বাচনী প্রচারণা কাজে প্রশাসন বিভিন্নভাবে ব্যাঘাত ঘটাইছেন। মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত বা এই টাইপের কোনো ইস্যুতে তারা জড়িত এরকম কেউ আমাদের এরকম জাকসুর একটা নির্বাচনের অংশীদার হোক, আমরা এটা চাইবো না। এরপরই টনক নড়ে প্রশাসনের, সিদ্ধান্ত নেয় ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরও আগেই এমন পদক্ষেপ নেওয়া যেত বলে মনে করেন অনেকেই। ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে একজন শিক্ষার্থী অনশন করেছিল তার দাবির প্রেক্ষিতে, এবং এটা অনেক দেরি হয়ে গেছে প্রশাসনের। খুব দ্রুতই আরও আগেই করা উচিত ছিল, যেহেতু করছে, কারণ নির্বাচন আমাদের খুব সন্নিকটে। এই প্রক্রিয়া যেন সহজতর হয় এবং প্রার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে সকলের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাকসু নির্বাচনের দিন এগিয়ে এলেও কোথায় এবং কিভাবে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন বলেন এ বিষয়ে দেখভাল করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের সাথে মতবিনিময় যখন করি তখন তাদের সামগ্রিক দাবি ছিল যেন ডোপ টেস্ট করলে সকল প্রার্থীর করতে হয়। তো তাদের সেই সামগ্রিক মতামতের উপরে ভিত্তি করে আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করা হবে নির্বাচনের আগে, এবং সেই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দিয়ে দিয়েছি। দীর্ঘ ৩৩ বছর পর আসছে ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় সাদা ব্যান্ডেজে লেখা হার নেই, চাপ দেবেন না। মাথার খুলি রাখা আছে ফ্রিজে, প্রতিস্থাপন হবে ২ মাস পর। মাথায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলছেন চিকিৎসকরা। ৪ বছর আগে ২০২১ সালে চট্টগ্রামে আহত এক মেডিকেল শিক্ষার্থীর বেলায়ও দেখা গিয়েছিল এমন চিত্র। পার্কভিউ হাসপাতালে ৫ দিন ধরে চিকিৎসাধীন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া। মাথায় সাদা ব্যান্ডেজে লেখা হার নেই, চাপ দেবেন না। গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ধারালো রামদার কোপ লাগে মামুন মিয়ার মাথায়। খুলে ফেলতে হয় মাথার খুলি, সেটি রাখা হয়েছে ফ্রিজে যাতে কেউ হাত না দেয়, সেজন্য ব্যান্ডেজে সতর্কতামূলক এই লেখা। খুলিটা ক্লিনিং করার পরে খুলিটা রাখি দেওয়া হয়, এটা ফ্রিজের মধ্যে রাখি দেওয়া হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে। ওইটা ২ মাস পরে আবার যার অবস্থা স্বাভাবিক হবে তখন আবার এটা লাগাই দেওয়া হবে। মাথায় অস্ত্রোপচারের পর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আইসিইউ থেকে এখন আছেন কেবিনে, তবে মাথার খুলি প্রতিস্থাপন হবে আরও কিছুদিন পর। ডাক্তাররা বলছে ভালো আছে, তবে ব্রেনের বিষয় তো, ব্রেনের বিষয় আসলে শিওর দিয়ে কিছু বলা যায় না, এই ভালো এই খারাপ বা এরকম হয়ে যেতে পারে। এটা আসলে আমাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু ব্রেনের বিষয়টা তো এখন ওটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আসছি। তো আমরা দীর্ঘ প্রতীক্ষায় আছি যে সে আমাদের মাঝে ফিরে আসুক, আমরা একসাথে পরীক্ষা বসতে চাই। ভয়াবহ সেই সংঘর্ষে গুরুতর আহত হন মামুন মিয়া সহ ৩ জন। ৩ জনই আইসিইউতে ছিলেন। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ৬ দিন ধরে লাইফ সাপোর্টে। রামদার কোপে তার মাথায়ও গুরুতর জখম হয়, অবস্থা আশঙ্কাজনক। এই ছেলেগুলো যদি এরকম রাস্তাঘাটে আহত করে ফেলে তাহলে পরবর্তী প্রজন্ম কোত্থেকে শিখবে? আমরা তো অনেক কিছু হারাই ফেলতেছি। তার আসলে অবস্থাটা এখন এমন অবস্থায় আছে যে খুব বেশি উন্নত বলা যাচ্ছে না, আবার অবনতিও বলা যাচ্ছে না, একটা জায়গায় স্থির হয়ে গেছে। শুধু একটা অপেক্ষা, সাইমের জ্ঞানটা একবার ফেরুক, কিন্তু সাইমের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমরা যেন আবার ঠিকভাবে সাইমের সাথেই ক্লাস করতে পারি, এই একটা আশা নিয়ে আমরা সবাই এখানে ওয়েট করতেছি। এছাড়া গুরুতর আহত আরেকজন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এর আগে ২০২১ সালের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার অস্ত্রোপচারের সময়ও খুলে রাখা হয়েছিল খুলি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়াছড়া ও ৬ নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ আতঙ্কে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল ৯টায় বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এক পর্যায়ে প্রধান সড়কও অবরোধ করে তারা। এ সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন নদীর সীমানা নির্ধারণ না করে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পরে কক্সবাজার ৩ আসনের সাবেক এমপি সমস্যা সমাধানের আশ্বাস দিলে ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেয় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ। আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা ছি অদম? আমরা তো আইনের বাইরে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করার পর উচ্ছেদ করা। রাজধানীর কদমতলী থেকে অপহরণের শিকার ১২ বছরের এক শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে এক অপহরণকারীকে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব ১০-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী। অপহরণের শিকার শিশুটি মাদ্রাসায় লেখাপড়া করে। গেল ১ সেপ্টেম্বর কদমতলী থেকে শিশুটিকে মোবাইল গেম, চকোলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। ৪০,০০০ টাকা মুক্তিপণ দাবি করলে সেটি পরিশোধ করে শিশুর পরিবার। বিষয়টি র্যাবকে জানালে ১৭ ঘণ্টা পর সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছি। সে মূলত টাকার জন্যই হচ্ছে যে অপহরণটা করেছে। ছেলেটা হচ্ছে যে যেহেতু শিশু আর কি, সো হচ্ছে তাকে মোটিভেট করেই নিয়ে গিয়েছে আর কি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। সে বলেছে যে সে একাই করছে আর কি। দুপুরে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ সরকার। সকাল ৮টার দিকে AK খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে পরিবহন বিমানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। তাঁবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ঔষধ সহ মোট ১১ টন ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। বিমান বাহিনী জানায়, কাবুল বিমানবন্দরে এসব সামগ্রী হস্তান্তরের পর বিমানটি আজই দেশে ফিরবে। বন্ধুপ্রতিম আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশ মর্মাহত। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হলো। ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে ২২০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত ৩,৫০০-এর ওপর। ক্ষতিগ্রস্ত ৮,০০০-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ। সবজির দামে ফেরেনি স্বস্তি। বেগুন, শিম, বরবটি থেকে শুরু করে টমেটো স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে সব সবজির দাম। বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই, তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। মাছের দামও অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা কম, তবে নদীর মাছে হাত দেওয়ার উপায় নেই। ক্রেতার পছন্দের সবজি বেগুন। লম্বা এবং গোল দুই ধরনের বেগুনেরই আছে আলাদা চাহিদা, তবে বেশ কয়েকদিন ধরেই নাগালে নেই দাম। 1 কেজি গোল বেগুনের জন্য এখন গুনতে হবে 160 থেকে 180 টাকা, আর লম্বা বেগুন কিনতে লাগছে 100 টাকা। ক্রেতার অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙা। এই সবজির কেজি এখন 80 থেকে 100 টাকা। বেগুনটা একটু বেশি দাম, 180 টাকা কেজি। এখন অন্য জায়গার কথা আমি জানি না, অন্য বারের থেকে সবজির দাম বেশি বর্তমানে। রাজধানীর পলাশী বাজারে লাউ, বরবটির দামও আকাশচুম্বী। 80 টাকায় মিলছে এক একটি লাউ, আর বরবটির কেজি 100। টমেটোর গায়ে হাত দেয়া কঠিন। প্রতি কেজি ভারতীয় টমেটোর মূল্য 150 টাকা। করলার কেজি 100, আর সিম কিনতে লাগবে 180 টাকা। শসা আছে এই সপ্তাহে 80 টাকা, উস্তে 100 টাকা, কাঁকরোল আছে 80 টাকা, পেঁপে আছে 30 টাকা কেজি, লাউ আছে 80 টাকা পিস, টমেটো আছে 120 টাকা কেজি, গাজর আছে 120 টাকা কেজি, মরিচ হচ্ছে 200 টাকা কেজি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে 3 মাস সবজির দাম বেশি থাকে।
যেহেতু বর্ষাকাল এই থাকে। কাঁচামরিচের দাম এখনও অসহনীয়। 1 কেজির দাম 180 থেকে 200 টাকা। ভারত থেকে আসছে পেঁয়াজ, কিন্তু দামে তার কোনো প্রভাব নেই। মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি এখনও 80 টাকা। আমার বাসা দরকার 1 কেজি, সেখানে আমি আধা কেজি কিনে খাইতেছি। আমার সমর্থক যতটুকু আমি ওইটুকু হিসাব করে খাইতেইব। স্বস্তি ফেরেনি মাছ বাজারেও। চাষের চিংড়ির কেজি 1000 টাকার বেশি। দেশি বোয়াল কিনতেও লাগছে 1000 টাকা। ট্যাংরা 600 থেকে 900, আর কাজলি মাছের জন্য গুনতে হবে 1000 টাকা। চাষের কই ও পাবদার কেজি 300 থেকে 400 টাকা। এই মাছ আগে ছিল 300 350 টাকা কেজি, এখন নিতে আছে 450 টাকা কেজি। সাপ্লাই কম আসে মাছ, এই জন্য একটু দাম একটু 20-50 টাকা বেশি। নদীর মাছটা পাওয়া যায় কম, ওইটা মনে করেন খাইতেও স্বাদ, বেকেও বেশি। এই সপ্তাহে কোনো মাছের দাম কমে নাই, এই আগে যেরকম দাম ছিল এরকম। ইলিশ মাছের দাম আগের মতোই চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে। 1 কেজি ইলিশ মাছ 2500 টাকা চাচ্ছে, দাম হিসাবে তো আরো কম হওয়ার কথা, এখন যেহেতু সিজন। 2200 কিনে তাহলে 2400 নিচে বেচা দেবো না, কারণ খরচ আছে। মাছ এখন নদীতেই পাইতেছে কম, নদীতে উৎপাদন না হলে তো আর আমরা পাইতেছি না, আর এটা তো ইলিশ মাছ চাষ করে না। বিক্রেতারা বলছেন ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সদস্যদের আবাসন ভাতাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে পুলিশ বিরোধী আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপায় এক ডেলিভারি ম্যানের মৃত্যুর জেরে ব্যাপক আকারে দেশটিতে ছড়িয়ে পড়েছে জনরোষ। পুলিশের নৃশংস আচরণের বিচারই এখন মুখ্য দাবি আন্দোলনকারীদের। প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান ক্ষমা চাওয়ার পরও থামানো যাচ্ছে না ক্ষুব্ধ ছাত্র জনতাকে। বিক্ষোভ দমাতে তাই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পার্লামেন্ট সদস্যদের ভাতা বৃদ্ধির জেরে গেল 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়া। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা পরিণত হয় দেশটির কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে, যার নেপথ্যে রয়েছে এক ডেলিভারি ম্যানের মৃত্যু। বিক্ষোভ ঘিরে গেল বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। এ সময় নিরাপত্তা কর্মীদের গাড়ি চাপায় নিহত হন 21 বছর বয়সী ডেলিভারি বয় আফফান কুন্নিয়াওয়ান। আন্দোলনে যার কোনো সম্পৃক্ততা ছিল না। খাবার ডেলিভারি করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হতে হয় তাকে। মূলত এই ঘটনা ঘিরেই ভয়াবহ আকারে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। স্বয়ং প্রেসিডেন্ট এমনকি পুলিশ প্রধান ক্ষমা চাইলেও শান্ত হয়নি পরিস্থিতি। উল্টো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ইন্দোনেশিয়ার আন্দোলন। যোগ দেয় দেশটির সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংহতি জানায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দমাতে সামরিক বাহিনী মোতায়েন করে ইন্দোনেশিয়া সরকার। তাতে আরও সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। তাণ্ডব চলে বিভিন্ন সরকারি ভবন এবং রাজনীতিবিদদের বাসায়। এদিকে অভিনব প্রতিবাদ জানিয়ে নিহত ডেলিভারি রাইডারে পাশে দাঁড়িয়েছে অনেকে। সরকারি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার একজন পার্লামেন্ট মেম্বার মাসে প্রায় 6150 মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন, যা দেশটির নাগরিকদের গড় আয়ের তুলনায় 30 গুণ বেশি। এর মধ্যে বাড়তি 3000 ডলারই বাড়ি ভাড়ার জন্য। সেপ্টেম্বরে চালু হওয়া বিতর্কিত এই ভাতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। এছাড়াও রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অনিক রহমান, যমুনা নিউজ। 5 সপ্তাহের জন্য বিসিবির পাওয়ার হিটিং কোচ হয়ে এসেছিলেন জুলিয়ান রসোট। এই সময়ে সবার নজর কেড়েছে বেসবল থেকে উদ্বুদ্ধ হয়ে উডের ব্যবহার করা প্রো ভেলোসিটি ব্যাট। বিশেষ করে লিটন কুমার দাস বিশ্বাস করেন বিশেষ এই ব্যাট তার খেলায় উন্নতি ঘটাবে। এমনকি ক্রিকেটারদের বার্তাও দিয়েছেন পরিস্থিতি যাই হোক তারা যেন প্রসেসে বিশ্বাস রাখে। শহীদুল ইসলামের ক্যামেরায় উডের পাওয়ার হিটিং পাঠশালায় পাঠ নিয়েছেন সহকর্মী আফনান পিয়াল। So 2 clicks, yeah? You hear that? Can I take it? Yeah. Now it's 1 click. That's better. So what was the difference between the two? I just add more pressure? Yes, more power. So you use more power. So with this, if you don't do it right, see, like if I do it wrong, it goes 1 click, 1. If I do it right, it's 2, so I'm using my body to hit the ball. জুলিয়ান রসুট যেটা বললেন যে একটা সাউন্ড যদি হয় তাহলে যে ওয়েতে শটসটা ব্যাটাররা খেলছেন সেটা ঠিক হচ্ছে না। যখন ব্যাটাররা দেখবেন যে দুটো সাউন্ড হচ্ছে, দ্যাট মিনস তারা যে শটটা খেলছেন, যে পাওয়ারটা দিতে চাচ্ছেন সেটা ঠিকঠাক দিতে পারছেন। আমরা তার কাছেই পাওয়ার হিটিং নিয়ে আরও বিস্তারিত শুনবো।
লেটস ডু দ্য ইন্টারভিউ। মেডিসিন বল, সফট বল কিংবা ওয়েট ব্যাট, লাইট ব্যাট, এরকম নানা কিছুই ক্রিকেট দুনিয়ার স্বীকৃত প্রথম পাওয়ার হিটিং কোচের পাওয়ার হিটিং দীক্ষার কৌশল। এমনকি আইরিশ গেম থেকে উদ্বুদ্ধ হয়ে ব্যবহার করেন হার্লিং স্টিকও। লিটনদের যেমন নজর কেড়েছে বেসবলের প্রো ভেলোসিটি ব্যাট। Litton, right, who's a pure player. But he's been using this. লিটন পিওর প্লেয়ার, ও এটা ব্যবহার করেছে। ও খুব ভালো পাঞ্চ করতে পারে, এটা তাকে সাহায্য করেছে এবং ও এটা বুঝেছে যে কিভাবে এটা কাজ করে। ও আমাকে বলেছে এই ব্যাটটা ওর পাঞ্চে আরো উন্নতি ঘটিয়েছে। বিসিবির পাওয়ার হিটিং কোচ হয়ে এসেছিলেন পিএসএল, আইপিএল এর মতো টুর্নামেন্টে কাজ করাই ইংলিশ। পুরুষ জাতীয় দলের পাশাপাশি নারী জাতীয় দল এবং অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদেরও তালিম দিয়েছেন রসুড। ক্রিকেটারদের আগ্রহ তাকে মুগ্ধ করেছে, তবে তাদের প্রতি বার্তাও রেখেছেন উড। পরিস্থিতি যাই হোক, তারা যেন প্রসেসে বিশ্বাস রাখে। ইংল্যান্ড এত ভালো কেন? ওরা যা করছে তাতে বিশ্বাস রাখে। আমাদের প্লেয়ারদেরও বিশ্বাস রাখতে হবে। আমি ওদের বলেছি, তুমি সব সময় এটা পারবে না, এটা টি-20 ক্রিকেট, তুমি আউট হবে, তুমি সমস্যায়ও পড়বে, কিন্তু সমস্যা তোমাকে মেনে নিতে হবে। পিছিয়ে আসা সহজ, যদি তুমি পিছিয়ে না আসার প্রসেসে বিশ্বাস রাখো তাহলেই সফল হবে। জুলিয়ান রসুড বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হওয়ার পর থেকে এই প্রো ভেলোসিটি ব্যাট নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা শোনা গেছে এবং এই আলোচনা এতটাই জমেছে যে এই ব্যাটটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের এতটাই পছন্দ হয়েছে যে দলের হেড কোচ ফিল সিমন্স দুটো ব্যাট কিনে রাখতে চেয়েছেন, যাতে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দেওয়া যায়। পাশাপাশি অনেক ক্রিকেটারই তাদের সংগ্রহে রাখতে চেয়েছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আজ দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন ঈশ্বর জাহান। সাথেই থাকুন।